আহা, ভাত খাবে? ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়া গেছিলি নাকি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? ঠাকুর, বউ গেলে তো বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তার ভাই পাইব না। তাহা হইলে বৌমার কি হইবে? তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি জানো? ফাঁসি। আজকে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, শাস্তি। শাস্তি গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দে। বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে শাস্তি। রোজকার মতোই ক্ষুদিরাম রুই এবং চেদাম রুই দুই ভাই সকালে দা হাতে নিয়ে জন খাটতে বেরিয়ে গেল, এবং রোজকারের মতো তাদের দুই স্ত্রীর মধ্যে ঝামেলাও বেঁধে গেল। তবে এই নিত্য কলহ পাড়ার শুধু লোকের অভ্যাস হয়ে গেছে। তাদের কণ্ঠস্বর শোনা মাত্রই লোকেরা বলে, ওই ওই রে, আবার বেঁধে গেছে। সকালে পূব দিকে সূর্য উঠলে যেমন তার কেউ কারণ জিজ্ঞাসা করে না, ঠিক তেমনি কুড়িদের বাড়িতে এই দুই জায়ের মধ্যে যখন ঝগড়া হয়, একটা হই হই পড়ে যায়, তখন তার কারণ কেউ জানতে চায় না। অবশ্য তার কোনো কৌতুকও কারুর মধ্যে নেই। অবশ্য এই আন্দোলন প্রতিবেশীদের চেয়ে তার দুই স্বামীকে বেশি স্পর্শ করে তার কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কাছে যে এটা খুব অসুবিধার তেমনটাও না। তারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথে একটা একা গাড়িতে করে চলেছে, বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দ মাত্র নেই, সমস্ত কিছুই একেবারে থমথম করছে, সেদিন যে একটা বড় কাণ্ড ঘটবে এই নিয়ে কোনো সন্দেহ থাকে না। সেদিন যে কখন কি হবে কেউ তা বলতে পারে না। এমনই একদিন সন্ধ্যাবেলায় দুই ভাই যখন জন খেটে শান্ত দেহে ঘরে ফিরে এলো, তখন দেখলো চারিদিকে একেবারে নিস্তব্ধ। বাইরে অত্যন্ত গুমট। দুপুরবেলায় একটু বৃষ্টি হয়ে গেছে, এখন চারিদিকে মেঘ জমে আছে, তবে বাতাসে লেশ মাত্র নেই। এই বর্ষার কারণে ঘরের চারিপাশে একেবারে জঙ্গল জমে গেছে। গোয়ালের পাশের ডোবা থেকে একটি ভেক ডাকছে, এবং ঝিঝি পোকায় সন্ধ্যা একেবারে গম গম করছে। তক্ষীরাম এবং ক্ষুদাম ওপারে কাজ করতে গিয়েছিল। ওপারে জল ধান পেকেছে। বর্ষায় চর ভাসিয়ে নিয়ে যাবার আগেই ধান কেটে নেওয়ার জন্য দরিদ্র লোক বা নিজের খেতে সবাই নিজে নিযুক্ত হয়েছে। শুধুমাত্র কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেছে। কাছারি ঘরে চাল ভেদ করে জল জমেছে, তাই সরিয়ে দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করতে তাদের সমস্ত দিন কাটিয়েছে। বাড়ি আসতে পায়নি তারা, শুধুমাত্র একটু জল পান করেছে মাত্র। মধ্যেখানে বৃষ্টিতে ভিজতেও হয়েছে, আবার প্রয়োজন মতো তারা নিজের মজুরিও পায়নি। তার পরিবর্তে যা পেয়েছে শুধুমাত্র কটু কথা। পথের মধ্যে কাদা জল ভাঙার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখলো ছোট যা চন্দরা মাটিতে অঞ্চল পেতে চুপ করে পড়ে আছে। আজকের এই মেঘলা দিনের মতোই তার মধ্যেও যে মেঘ জমেছে এতে কোনো সন্দেহ নেই। আর বড় যা রাধা মুখটা মস্ত করে দাওয়ায় বসে আছে। তার 1.5 বছরের ছোট ছেলেটি কাঁদছিল। দুই ভাই যখন গৃহে প্রবেশ করলো, দেখলো উলঙ্গ শিশুটিও প্রাঙ্গণে একপাশে চিত হয়ে পড়ে ঘুমাচ্ছে। ক্ষুদিরাম তার নিজের খিদে জ্বালা সহ্য করতে না পেরে বলল, কই ভাত দে দেখি। বড় বউ বারুদের মতো জ্বলে উঠে বলল, আহা, ভাত খাবে? ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়া গেছিলি নাকি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের অক্লান্ত পরিশ্রম এবং সারাদিন না খেতে পেয়ে এইমাত্র বাড়ি ফিরে যখন ভাত চাইল, স্ত্রীর কাছ থেকে সেই পাওয়া কথাটি তাকে একেবারে অসহ্য করে তুলল। সে বাঘের মতো গর্জন করে বলে উঠল, কি বললি? তোর এত বড় সাহস!
এই বলে মুহূর্তের মধ্যে কিছু না ভেবে হাতে দাটি তুলে নিয়ে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। অমনি রাধা তার ছোট জায়ের কোলে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে মারা গেল। এ কি হলো গো, এ কি সর্বনাশ! চন্দরা চিৎকার করে উঠল। ছিদাম তার মুখ চেপে ধরল। ক্ষুদিরাম দা ফেলে দিয়ে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করল। বাইরেটা তখন একেবারে শান্ত। রাখাল বালক গরু নিয়ে গ্রামে ফিরে আসছে এবং পরপারের চরে যারা নতুন ধান কাটতে গিয়েছিল তারা মহা আনন্দে 2-3 গাছি আঁটি মাথায় করে বাড়ি ফিরছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কৌরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি আছে। আজকের দিনে প্রতিশ্রুতি করেছিল সে সব মিটিয়ে দেবে। এতক্ষণে অবশ্য তারা বাড়ি ফিরে এসেছে, কাজেই চাদরটা কাঁধে নিয়ে ছাতা নিয়ে সে বেরিয়ে পড়ল। কুড়িদের বাড়িতে ঢুকেই তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে একটি প্রদীপও জ্বলে নেই। দখি, দখি, আছিস নাকি রে? দুঃখী এতক্ষণ একদম নিশ্চুপ হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকতেই একেবারে অবোধ বালকের মতো সে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে চক্রবর্তীর কাছে নেমে এলো। চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, মাগিরা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সমস্ত দিনই ঝগড়া করেছিল। এরই মধ্যে নানা কল্পনা কিন্তু ছিদামের মধ্যে তৈরি হয়েছিল। সে ভেবেছিল রাত্রি অধিক হলে মৃতদেহকে কোথাও সরিয়ে ফেলবে, কিন্তু তারই মধ্যে চক্রবর্তীর আবির্ভাব ঘটে গেল। ছিদাম বলল, হ্যাঁ বাবু, আজ খুব ঝগড়া হয়েছে। চক্রবর্তী দুঃখীরামকে দেখে একবার বলল, আরে দুঃখী আবার কাঁদছে কেন? ছিদাম দেখল আর রক্ষে নেই। হঠাৎ সে না ভেবে বলে উঠল, আগে ঝগড়া করিয়ে ছোট বউ বড় বউয়ের মাথায় একদার কোপ বসাই দিয়েছে। বলিস কি রে, মরে নাই তো? মরিয়াছে। এই বলে চক্রবর্তীর পা জড়িয়ে ধরল সে। চক্রবর্তী পালাবার আর পথ পায় না। সে ভাবল, রাম রাম, সন্ধেবেলায় কি বিপদে পড়লাম রে বাবা! আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম কিছুতেই তার পা ছাড়ল না। সে বলল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাবার কি উপায়? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বলল, দেখ, এটার একটাই উপায় আছে। তুই এখনই থানায় যা, বল গে তোর বউ ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে এসে ভাত চেয়েছিল, ভাত প্রস্তুত ছিল না বলেই স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। আমি তোকে নিশ্চিত করে বলছি, এ কথা বললেই তোর বেঁচে যাবে বউ। ছিদাম বলল, ঠাকুর, বউ গেলে তো বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তার ভাই পাইব না। কিন্তু যখন সে নিজের স্ত্রীর নামে এই দোষারোপটা করেছিল তখন সে একবারও ভাবিনি তাড়াতাড়ি একটা কাজ করে ফেলেছে সে। চক্রবর্তী বলল, তবে যেমনটি ঘটেছে তাই বলবি, সকল দিক রক্ষা করা অসম্ভব। এই বলে রামলোচন বেরিয়ে গেলেন। দেখতে দেখতে গ্রামে ছড়িয়ে গেল কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় চেয়ের মাথায় দা বসিয়ে দিয়েছে এবং তারপরই পুলিশও এসে হাজির হয়ে গেল। ছিদাম ভাবল, যে পথ একবার কেটে ফেলেছি সেই পথেই যেতে হবে। সে চক্রবর্তীর কাছে এ কথা নিজ মুখে বলে ফেলেছে, আর সে কথাই গ্রাম শুদ্ধ জানে। আর এখন যদি সে অন্য প্রকাশ করে, কি জানি তাহলে কি একটা ঘটে যাবে। সে কোনো মতে রক্ষা পেল না, ভেবে পেল না কি বলে, কি গল্প জুড়ে দিলে তার স্ত্রীকে সে রক্ষা করতে পারবে। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজে কাঁধে নেওয়ার জন্য অনুরোধ করল। সে তৎক্ষণাৎই একেবারে আকাশ থেকে পড়ল। ছিদাম তাকে আশ্বাস দিল, যাহা বলিতেছি তাহাই কর না, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব। চন্দরার বয়স 17-18 বেশি নয়। মুখখানি গোলগাল, শরীরটা দীর্ঘ।
পৃথিবীর সকল বিষয়েই কি জানি তাহার একটা কৌতুক আছে। পাড়ায় গল্প করতে সে বড় ভালোবাসে, কিন্তু বড় বউ ছিল তার একেবারে উল্টো। অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো সে। কোলের ছেলে, ঘরকন্যা কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজও নেই, কিন্তু সে সামলিয়ে উঠতে পারত না। তবে ছোট বউ তাকে বিশেষ কিছু বলতো না, যা বলতো তাতেই হাউমাউ করে সে কেঁদে উঠত এবং পাড়া শুধু মাথায় করে উঠত। এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। ক্ষুদিরাম মানুষটা ছিল একেবারে বৃহদাতায়ন। তার হাড়গুলো ছিল খুব চওড়া, নাকটি ছিল লম্বা, আর ছিল দুটি চোখ যা সংসারকে একেবারেই বুঝতো না, দেখতও না। আর ছেদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুদিয়া গড়িয়া তুলেছে। তার বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে একেবারে ঘাড়ে তুলে এনে ফেলেছে। ছেদাম তার যুবতী স্ত্রীটিকে একটু বিশেষ ভালোবাসিত। গ্রামবধূর সৌন্দর্যের প্রতি তাই বোধহয় তার কোনো উদাসীন ছিল না। উভয়ের মধ্যে ঝগড়া হতো, আবার ভাবও হতো। তবে আজকের ঘটনার কিছুকাল আগেই ওই দুই স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গলযোগ চলছিল। ছেদামের মনে হতে লাগলো তার দিন এবং রাতগুলির মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজকর্মে করেও কোথাও একটুকু সুস্থির জায়গা নেই। একদিন ভাজকে সে ভৎসনা করে এলো। অনুপস্থিত মৃত বাবাকে সম্বোধন করে বলল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো? আমি জানি ও কোন দিন কি সর্বনাশ করে বসবে। চন্দুরা পাশের ঘর থেকে আস্তে আস্তে বলল, কেন গো দিদি, তোমার এত ভয় কিসের? তৎক্ষণাৎই দুই জায়ে বিষম দ্বন্দ্ব বেঁধে গেল। ছিদাম বলে উঠল, এইবার যদি তুই কখনো ওই একা ওই ঘাটে গেছিস তো তোর ঘাড় আমি ভেঙে গুড়িয়ে দেব। চন্দরা বলল, তাহলে তো আমার হাড় জুড়াই। এই বলেই তৎক্ষণাৎ বাইরে যাবার উপক্রম করল। ছিদাম এক লাফে তৎক্ষণাৎ তার চুল ধরে টেনে তাকে ঘরের মধ্যে বন্ধ করে দিল। কাজকর্ম শেষে সন্ধ্যাবেলায় সে যখন ফিরে এলো, তখন দেখলো ঘর তোর খোলা, কেউ নেই। চন্দরা 3টে গ্রাম ছেড়ে একেবারে তার মামার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম তার বউকে সেখান থেকে অনেক কষ্ট করে ফিরিয়ে আনলো, তবুও শান্তি নেই। সে দেখলো এক মুষ্ঠ পারদকে যেমন ধরে রাখা যায় না, ঠিক তেমনি তার স্ত্রীকেও সে ধরে রাখতে পারবে না। অবশেষে ছিদাম এক বড় অশান্তির মধ্যে বাস করতে আরম্ভ করলো। কখনো কখনো তার মনে হলো তার স্ত্রীটি যদি মারা যায় তাহলে হয়তো সে একটু শান্তি পাবে। মানুষের উপরে মানুষের যতটা হিংসা হয়, জমের উপরও এতটা হয় না। ঠিক এমন সময় ঘরে একটা বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী সে খুনের দোষ নিজের ঘাড়ে নিতে বলল, তখন সে স্তব্ধ হয়ে গেছিল। সে ভাবল তার এই স্বামী রাক্ষসের হাত থেকে সে কিভাবে মুক্তি পাবে। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় লাই। এই বলে পুলিশ আর ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে তা বারবার শিখিয়ে দিল। চন্দরা সেই সমস্ত কাহিনী শুনল না, একেবারে কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সমস্ত কাজই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর সমস্ত দোষ চাপিয়ে দিল, খুদি বলেছিল, তাহা হইলে বৌমার কি হইবে? আরে সেইলি ভাবিসনি তো, উহাকে আমি বাঁচাইয়া দিব। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে, তুই বলিস বড় জামাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দা লইয়া ঠেকাতে গিয়েছিলাম, কি জানি হঠাৎ কেমন করিয়া তার মাথায় পড়িয়া গিয়েছে। পুলিশ এসে তদন্ত শুরু করলো। চন্দরাই যে তার বড় চাকে খুন করেছে তার সাক্ষীর অভাব হলো না। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দ্র তখন বলল, হ্যাঁ, আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কোনো বচসা হয়েছিল নাকি? না। তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল কি? না। তাহলে কোনো অত্যাচার? না। এইসব শুনে সকলেই একটু অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে গেল। সে উদ্বিগ্নভাবে তার বানানো গল্পটি পুলিশের কাছে বলল। দারোগাটি তাকে ধমক দিয়ে একেবারে থামিয়ে দিল। এমন একগুঁইমি মেয়েকে দেখা যায় না। একেবারে নিশ্চুপ হয়ে গেছে সে।
ফাঁসির কাঠে ঝোলার জন্য তার কোনো আগ্রহ যে নেই বোঝাই যায় না। এক নিদারুণ অভিমান। এমনই ভাবে বন্দিনী হইয়ে চন্দরা সমস্ত পরিচিত লোকের চোখের সামনে দিয়ে কলঙ্কিত ছাপ নিচের মাথায় চাপিয়ে নিয়ে ঘর ছেড়ে চলে গেল চিরকালের জন্য। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল, কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থানে এসে হাত জোর করে কেঁদে বলেছিল, দোহাই হুজুর, আমার স্ত্রী কোনো দোষ নাই, ছাড়িয়া দেন। হাকিম ধমক দিয়ে তাকে দূরে সরিয়ে দিল এবং তাকে প্রশ্ন করল। তৎক্ষণাৎই ছিদাম সমস্ত সত্য ঘটনা তাকে বলে দিল, কিন্তু হাকিম তার কথা বিশ্বাস করল না। কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন যেহেতু ঘটনাস্থলে তখন উপস্থিত ছিল, তার জন্যই তাকেই বিশ্বাস করা হলো। তবে রামলোচনও কিন্তু কিছু মিথ্যে গল্প বানিয়ে নিয়েছিল অসহায় মেয়েটিকে বাঁচানোর জন্য। যখন চন্দরা নিজেই বেঁকে বসেছে, তখন সে ভাবল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যে সাক্ষ্যে দায় পড়বো নাকি, যেটুকু জানি বলি দিই। ইতিমধ্যে পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির হয়েছে। ওই আদালতের মধ্যে কত শত লোক তার নিজের হিসাব মীমাংসা করবার জন্য যে একেবারে ব্যগ্র হয়ে উঠেছে, তার হিসাব নেই। চন্দরা জজের কাছে বলল, ওগো সাহেব, এক কথা আর কতবার বলবো? জজ সাহেব তাকে বুঝিয়ে বলল, আচ্ছা, তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি জানো? না, তার শাস্তি হচ্ছে ফাঁসি। চন্দরা ফুপিয়ে উঠল, ওগো সাহেব, তাই তাই দাও না আমাকে, তোমাদের যা খুশি আমাকে দাও, আমার আর সহ্য হয় না যে। যখন ছিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দরা তখন মুখ ফিরিয়ে নিল। জজ কহিল, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? হুম, ভারী ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করা হলো, ছিদাম বলল, আমি খুন করেছি, আমি। তুমি? কেন? আসলে ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। এই মুহূর্তে দুঃখীরাম সাক্ষী দিতে এসে একেবারে অজ্ঞান হয়ে পড়ল, এবং যখনই তার জ্ঞান ফিরল সে উত্তরে বলল, সাহেব, ও সাহেব, খুন আমি করেছি। তুমি খুন করেছ? কেন? ওই ওই ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। জজ সাহেব সমস্ত কিছু শোনার পর ভালো করে বুঝতে পারলেন, ঘরের স্ত্রী লোকটিকে ফাঁসির অপমান থেকে বাঁচবার জন্য দুই ভাই অপরাধ স্বীকার করতে চলেছে। দুইজন উকিলও তাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পরাস্ত হয়েছে। একদিন এই মেয়েটির জন্যই তার বাপ মরবার বলে গিয়েছিল, যাই হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির আগে সিভিল সার্জেন্ট চন্দরাকে জিজ্ঞাসা করেছিল, কাউকে দেখতে ইচ্ছা করছে কিনা। চন্দরা বলেছিল, একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চাই, তাকে কি ডেকে নিয়ে আসবো? চন্দরা বলেছিল, আর মরণ। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং